सामने সইটা পরে হবে, অনুষ্ঠানটা দেরি হয়ে যাচ্ছে। প্লিজ হাতটা সরান, তুলে নিন, হাতটা সরান তাড়াতাড়ি। কেমন আছেন? It gives me great pleasure to welcome Shri Manna De, one of the iconic figures in the history of Indian music, both classical and film music. Shri Manna De, we are delighted to have you here, as well as Pandit Ajoy Chakravarti and renowned author Shankar. Now, I should really be speaking in Bengali, but I'm not making any apologies for it, because I think Manna De belongs to the whole nation, and I have delighted in his music. I have his entire collection, so I make no apologies for not speaking in Bengali. For me, he is one of the finest Hindustani classical music. And I'd also like to thank Ananda Publishers. With the publishers, this is our 4th launch. Each launch more eminent than the others. We have launched Satyajit Ray's book here. We have launched Sudha Murthy's book here, as well as Gurcharan Das's book, and this is our Thank you. And now I hand over the mic to Subir Mitra of Ananda. Subir. Thank you, Mr. Sagar. শ্রী মান্না দে'র আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের জলসাঘরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর। তাঁর উপস্থিতির জন্য শ্রী শঙ্করকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে প্রাসঙ্গিক কথা বলবেন আরেকজন অনন্য সঙ্গীত শিল্পী শ্রী অজয় চক্রবর্তী। তাঁকেও আন্তরিক ধন্যবাদ জানাই। সুদীর্ঘ 60 বছরেরও বেশি সময় শ্রী মান্না দে তাঁর সঙ্গীত সাধনাকে অব্যাহত রেখেছেন অপরিসীম নিষ্ঠায়। আজ তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তাঁর কথা, তাঁর গানের কথা বলে শেষ হওয়ার নয়। কত স্মৃতি, কত সুর, সেই কথা প্রবাহের পরতে পরতে। বিচ্ছিন্নভাবে তিনি নিজেই তার সঙ্গীত জীবনের কথা কখনো কখনো লিখেছেন, কিন্তু এই প্রথম তার পূর্ণাঙ্গ আত্মকথা জীবনের জলসাঘর। এখানে সঙ্গীত জীবনের কাহিনী শুধু নয়, তার ব্যক্তি জীবনের অন্দরমহল পাঠকের সামনে তিনি খুলে দিয়েছেন নিঃশেষে। জীবনের জলসাঘরে বইটির প্রকাশ যার অক্লান্ত পরিশ্রমে, এবং সেই বইটি আজ প্রকাশ করা সম্ভব হচ্ছে তিনি ডক্টর গৌতম রায়। জীবনের জলসাঘরে বইটির অনুরোধনের দায়িত্ব তিনি অক্লেশে বহন করেছেন, তাকে ধন্যবাদ জানাই। বইটির প্রচ্ছদ শিল্পী শ্রী সোমনাথ ঘোষ। ধন্যবাদ জানাই শ্রী মান্না দে মহাশয়কে, তার উপস্থিতিতে আজ জীবনের জলসাঘরে প্রকাশ করা সম্ভব হচ্ছে। আমি শ্রী শঙ্করকে জীবনের জলসাঘরে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। Look.
সাইড এদিকে 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 একবার এদিকে, একটু এদিকে। আপনি একটু ধরুন না, এবার যার জিনিস একটু এদিকে 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 একবার এদিকে 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 একবার দাঁড়িয়ে আপনারা লিংকটা কাছে আছে একটু নামিয়ে একবার এদিকে, একটু আমাদের দিকে বইটাকে এদিকে ঠিক আছে একটু ধরুন সঙ্গে ব্যাস হয়ে গেছে প্লিজ আমি শ্রী শঙ্করকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভীষণ আনন্দ এবং ভীষণ দুশ্চিন্তা একই সঙ্গে আমার খুব বেশি হয়নি। যখন সুবীরবাবু আমার কাছে এলেন এবং এসে বললেন অন্নবাবুর ইচ্ছা যে আমি এই অনুষ্ঠানে আসি, তখন মনে হলো যে এত বড় শিল্পী, আমার অন্যতম প্রিয় শিল্পী আমাকে চাইবেন, এর থেকে বড় পাওনা এই জীবনে কি আর হতে পারে। দুশ্চিন্তার ব্যাপারটা কিছুটা ব্যক্তিগত, কিন্তু আপনাদের কাছে সেটা লুকিয়ে রাখা বোধ হয় ঠিক হবে না। আমার এই দীর্ঘ সাহিত্য জীবনে খুব কম বই প্রকাশের অনুষ্ঠানে আমি গেছি। তার কারণ আমার নিজের মনে হয়েছে যে আমি এই ধরনের অনুষ্ঠানে গেলে সব গোলমাল হয়ে যায়। আমার একজন প্রিয় প্রকাশক এখানে উপস্থিত আছেন, তিনি জানেন যে একটা অনুষ্ঠানে লেখক যাযাবর চেয়েছিলেন তার সমগ্র রচনাবলী আমি উদ্বোধন করি, কিন্তু সেখানে অঘটন ঘটে গিয়েছিল, মৃত্যু সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিল। তার উপরে কিছু কিছু দু এক জায়গায় যে যায়নি তা নয়, কিন্তু সাফল্য আসেনি। কেউ কেউ আড়ালে আমাকে একটু অপয়া ও উন্মোচক বলেও বর্ণনা করে থাকে। যে প্রতিষ্ঠানে আমার বই প্রথম বেরিয়েছিল, তিনি কোনো মতেই তিনি এই প্রকাশন এর উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বাস করতেন না। তিনি বলতেন বইয়ের আবার উদ্বোধন কি? বলতেন দেখুন আমার প্রথম বই যাযাবরের দৃষ্টিপাত, যেদিনকে প্রথম কপি নিয়ে এলাম রায়ট বেড়ে গেল কলকাতায়। তারপরে বুঝতে পারছেন রায়টটা ওইখান থেকে ওই পাড়া থেকে এসে বই পাড়াতে চলে এলো বই কেনবার জন্য। দ্বিতীয় অঘটন তার ঘটেছিল মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থ প্রকাশের সময়। বললেন জানেন প্রথম দিনে আমি মাত্র 10 কপির বেশি নিয়ে আসতে পারলাম না, ঝাঁকা রাস্তাতেই খুন এই রায়টের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তারপরে থেকে উনি বলতেন যে বই প্রকাশনের দিনে যদি একটু একটু গন্ডগোল হয় তাহলে দেখেছেন তিনি সেই বই ভালো বিক্রি হয়। আজকাল সে কথা কেউ বিশ্বাস করে না, তার মধ্যে আমি যেতে চাই না। কিন্তু বলতে পারেন যে তবু আপনি কেন এসেছেন? মান্নাবাবুর প্রতি আমার কোনো একটু ভয় আছে, কারণ আজকাল বেলাইনের লোকরা এসে এক একটা লাইনে ঢুকে পড়ে যা সব সর্বনাশ করছে তাতে বলবার কিছু নেই। এই দেখুন না, রাজনীতি করে তিনি ছবি আঁকতে আরম্ভ করলেন, কোনো লাইসেন্স দরকার হয় না, বলবার কিছু নেই। এই দেখুন গাইয়েরা ঝপ করে এক একখানা করে বিরাট বিরাট বই লিখে বসছে। আমরা ওকে প্রথমে জিজ্ঞেস করতে চাই যে মানববাবু আপনাকে তো আমরা চিরকাল খুবই শ্রদ্ধা করে এসেছি, কোনোদিন কোনো রকম ক্ষতি আমরা করিনি, কেন আমাদের এই লাইনে বৃদ্ধ বয়সে আমাদের এই অত্যাচারের মধ্যে খেলা, এটা কি উনি ভালো করছেন? উনি অবশ্যই ভালোভাবেই জানেন যে আমরা যে প্রতিশোধ নেবার জন্য গান গায়কে একটা ক্যাসেট করবো তার কোনো উপায় নেই। পাছে সেই রকম কোন রকম
সম্ভাবনা দেখা যায় করবার জন্য উনি আবার অজয়বাবুকেও এখানে রেখেছেন। আবার আমাদের লাইনে ঢোকবার জন্য ভাবলেন যে একটা লোককে নিয়ে যায় যাতে আর কোনো রকম বাধা না হয়। কিন্তু যখন এসেছি তখন আমি প্রতিশোধের স্পৃহা নিয়ে আসিনি, কারণ আত্মজীবনী যখন মানুষ লেখে তখন আর শোধ বোধের কোনো সময় থাকে না। মানুষ তখন সবকিছু ভুলে গিয়ে সবকিছু কি মেনে নিয়ে জীবনের যা কিছু অভিমান মান অভিমান ত্যাগ করার পরই বোধ হয় শ্রেষ্ঠ আত্মজীবনী রচনা করা যায়। একটা কথাই ভাবছিলাম আপনাদের যখন এসেছি জিজ্ঞেস করব যে এখানে আমার সৌভাগ্য সঙ্গীতের লোকেরা রয়েছেন, চিত্রকলার লোকেরা রয়েছেন, সাহিত্যিকরা রয়েছেন। এখন জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে যে কবিতা, সঙ্গীত এবং কথা সাহিত্য মধ্যে কোনটি শ্রেষ্ঠ বলে আপনাদের মনে হয়? এতদিন পর্যন্ত নিজের ভুল যখন বিক্রি করেছি তখন চিরকাল ভেবে এসেছি যে সাহিত্যই বোধহয় শ্রেষ্ঠ জিনিস। আমার মাকে আমি প্রায় জিজ্ঞেস করতাম, মা বলতেন যে বাবা এটা বোধ হয় ঠিক নয়। আমি এটা কেন তুমি বলছো? তোমার ছেলে তোমার গায়ে কোনো ছেলেই নেই যে গান গায়, একটা ছেলে মাত্র কোনো রকম করে খাচ্ছে, তুমি এরকম কথা কেন বলছো? তো মা তখন বলতে যে দেখো বাবা, তোমার বইটা আমার ভালো লেগেছে, প্রথম বইটা আমি 7 বার পড়েছি, কিন্তু তারপরে তো আর পড়া যায় না। শরৎবাবু আমি 33 বার পড়েছি, কিন্তু আর পড়তে পারছি না। অথচ এই কবিতার ক্ষেত্রে একই কবিতা আমাকে এক ভদ্রলোক বলেছিলেন, তাকে জেলে ধরে নিয়ে গেছিল, কোনো কবিতাই তিনি জানতেন না, তিনি একটা কবিতা একটুখানি তার মনে ছিল, সেই কবিতাটা আওড়ে আওড়ে জেলে 1 বছর কাটিয়ে দিয়েছিলেন। বললেন ওই কবিতাটা না থাকলে আমার চলতো না। বুঝলাম যে কবিতার জান সাহিত্যের জানের থেকে একটু বেশি। কিন্তু তারপরেও আরো আশ্চর্য জিনিস এই গানের ক্ষেত্রে দেখলাম, গানের লোকেদের মস্ত সুবিধে। এই একমাত্র জিনিস যা বহু ব্যবহারে মলিন না হয়ে আরো মূল্যবান হয়ে ওঠে। গান যতবার গাওয়া যায় তার মূল্য যেন তত বৃদ্ধি হয়। আমি বিশিষ্ট চিত্রকররা এখানে উপস্থিত রয়েছেন, আমি তাদের সৃষ্টির মধ্যে যেতে চাইছি না। তাদের একটা মস্ত সুবিধে হয়েছে, তাদের ভাষার কোনো প্রাচীরের টপকে কোথাও যেতে হয় না। তাদের ভাষাটা বিশ্বের সব মানুষ সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাদের এই ট্রান্সলেশন হ্যানা ট্যানা নানান রকমের মধ্যে দিয়ে না গেলে আমরা অন্য কোথাও পৌঁছতে পারি না। যে জন্যে বাংলার আমাদের সাধারণ লেখকদের দৌড় আসানসোল পর্যন্ত। আসানসোল পেরোলেই কেউ আর আমাদের চিনতে পারে না। আমাদের যা কিছু মান অভিমান গর্ব সবাই আসানসোলের স্টেশনে রেখে আমরা এগিয়ে যাই অন্যদিকে। মান্নাবাবুর সম্বন্ধে কি বলবো, উনি তো মানুষের হৃদয় এমন ভাবে জয় করে বসেছেন যে একটা প্রশ্ন করবে যে কেমন করে তুমি সেটা করেছো উনি, সেটাও সাহস হয় না, কেন উনি তো বলবেন না। ওর বইটা একটু লুকিয়ে আমি কিছুটা পড়ে ফেলেছি, এটা নিষিদ্ধ, উচিত নয় হয়তো, প্রকাশের আগে পুজোর আগে কলা খেয়ে নেওয়াটা ঠিক নয়, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যে আমি এই লোভ সংবরণ করতে পারিনি। কিন্তু আপনাদের বলতে পারি যে এই মানুষটির সম্বন্ধে আমার যতটুকু শ্রদ্ধা, তার সঙ্গীত সম্বন্ধে, তার জীবন সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে দীর্ঘদিন থেকে দূর থেকে বা খুব কাছাকাছি না হলেও একটু দূর থেকে দেখেছি ছিল, সেটা শতগুণে বর্ধিত হয়েছে তার এই অসাধারণ রচনাটি পড়ে। এর মধ্যে অনেক জিনিস আছে যা মনে হলো যেন আমারই আপন কথা। একটা মজার জিনিস লক্ষ্য করলাম যে একটা পাড়া থেকে বসাই কটা বড় লোক বেরোতে পারে বলুন তো? বেশি বাড়ানো উচিত, আপনারাই বলুন দেখো। কিন্তু উনি যেখানে থাকেন তার পাশের বাড়িটি হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি। কি করবো বলুন তো? ঠিক আছে, একটা বিবেকানন্দ সহ্য করা গেল, নর্থ ক্যালকাটা কি করা যাবে, উপায় নেই। নর্থ ক্যালকাটাতে সব বড় লোক জন্মেছে, কিছু বলা যায় না। আমরা সব হাওড়া ফাওড়া থেকে এসেছি, আমাদের কথা কে শোনে? আমরা 20 টাউনের লোক। ওমা, আর একটু জ্ঞান, একই মিউনিসিপাল ওয়ার্ডে থাকেন আর এক ভদ্রলোক, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছেন কি অবস্থা? তারপরে আমাদের ইনফিনিটি কমপ্লেক্স তো এমনিই এসে যায়। থার্ড, আমি জানতাম
নকুড়, নকুড়ের অদ্বিতীয় সন্দেশ নির্মাতা নকুড়ের দিবাস ওই একই পাশে বাড়িতে। এই থেকেই আমি শ্রেষ্ঠত্বের এই তিনটি এরকম ত্রিবেণী সঙ্গম কখনো আমি হতে পারে বলে ভাবতে পারতাম না। তারপরে ওর বই পড়তে গিয়ে দেখি যে মদন ঘোষ লেনে নাকি ওর জন্ম, তার মানে একদম চারটিরা যদি অশ্রদ্ধেয় কাকাকে আমরা এই মুহূর্তে স্মরণ করি, যাকে উনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আশ্চর্য নিপুণতার সঙ্গে তার এই বইটি লিখেছেন, তাহলে মনে হয় যে পাঁচটা পঞ্চ পাণ্ডবের মতো লোক কি করে একটা পাড়ায় জন্মালো এবং কেন জন্মালো সেটা আমরা ভবিষ্যতে খোঁজ খবর করে দেখবো। প্রয়োজন যদি হয় আপনাদের একবারই কমিশনও বসাতে পারি, আমরা যেসব জায়গায় যাই সেখানে 5টি করে গুন্ডা দেখতে পাই, কিন্তু সভ্য দিকে এরকম 5টি লোক এক জায়গা থেকে এলে বড় ক্ষতি হয় দেশের, এটা বুঝতেই পারছি। এটা হওয়া উচিত না, আপনারা স্বীকার করবেন। আমি আরো কতগুলো মজার জিনিস দেখলাম, জানেন আমি সব বলবো না, কিন্তু কারণ আপনাদের আমি জানি 250 টাকা খরচা করে এই বই পড়তে হবে মন দিয়ে। আমি যদি সামারিটা এক্ষুনি বাল্যবোধ সামারি একটা দিয়ে দিই তাহলে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে প্রকাশনা আমার দিকে অলরেডি রক্তচক্ষু দেখাচ্ছেন, বেশি বলবেন না, কিন্তু আমি ঢুকিয়ে পড়েছি তো আমার দায়িত্ব কম, আমি সেই জন্য একটু বলছি যে কৃষ্ণচন্দ্র দি, যাকে আমরা কেন জানি না ছোটবেলায় আমার মা থেকে আরম্ভ করে সবাই কানাকেষ্ট বলতেন, আমার জীবনে মস্ত একটা ভূমিকা পালন করে গেছে। আমাদের বাড়িতে একটা ভাঙা প্রায় ভাঙা একটা গ্রামোফোন রেকর্ড ছিল, যন্ত্র ছিল, আর 2খানি রেকর্ড করে আমরা জোগাড় করতে পেরেছিলাম, তারপরে আর কিছু পারিনি, পয়সা ছিল না। এই 2খানি রেকর্ড আমরা বারবার শুনতাম, তার মধ্যে একটি ছিলেন কানাকেষ্ট। আমার মা কিন্তু সেটা পরম দুঃখের দিনে যতবার পেরেছে ততবারই রোজ বাজাতেন। এগুলো আমাদের রক্তের মধ্যে চলে গেছে, স্মৃতির মধ্যে নেই। আরো যেটা আশ্চর্য লাগে, যেটা আমি ওর বই থেকে পড়লাম, এবং কত ভাগ্য করে কৃষ্ণচন্দ্র এসেছিলেন যে এরকম ভাইপো তিনি পেয়েছেন, এটাও বলবো যে 13 বছর বয়সে তিনি অন্ধত্বের বিপদে পড়লেন, এবং সেটাও সে যুগের এক চিকিৎসা বিভ্রাট বলে মনে হলো মান্নাবাবুর লেখা পড়ে। অর্থাৎ চোখে একটা বিখ্যাত ডক্টর দিলেন, সেই যতটুকু ছিল সেটুকু চলে গেল। কিন্তু কি অদ্ভুত সংগ্রাম, বিশেষ করে ঠাকুমার। আমার নিজের মায়ের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল, কি বিপদের মধ্যে তিনি কিন্তু উঠে দাঁড়ালেন, সমস্ত বিপদকে অস্বীকার করলেন, এবং 13 বছরের একটি ছেলে, সে আর কোনো পথ থাকবে না ভেবে সবকিছু বিসর্জন দিয়ে তিনি গানের জগতে এলেন, এবং 5 বছর মাত্র রেওয়াজ করে তিনি প্রথম শ্রেণীর রেকর্ডিং আর্টিস্ট হয়ে গেলেন। অর্থাৎ 5 বছর পরে তার রেকর্ডিং হলো, এও এক আশ্চর্য ঘটনা। এবং তার সঙ্গে শুনে আমরা পাচ্ছি এইরকম পরিবারের আরেকটি লোককে, যে তিনি বিপুল শ্রদ্ধায় তার কাকাকে শুধু আঁকেননি, সারা জীবন ধরে তাকে শ্রদ্ধা করে এসেছেন। সুতরাং মান্নাদি বড় শিল্পী, তিনি জীবনে অনেক কিছু করেছেন, দেশে বিদেশে সর্বত্র তিনি খ্যাতির হিমালয়ের শিখরে আরোহণ করেছেন, সেটা নিশ্চয়ই বড় কথা। কিন্তু আমার মতো সামান্য লোকের কাছে আরো বড় কথা এই মানুষটি, যে মানুষটি তার ঠাকুমাকে এইভাবে শ্রদ্ধা করতে পারে, যে মানুষটি তার মাকে এইভাবে শ্রদ্ধা করতে পারে, যে মানুষটি তার অন্ধ কাকাকে এতখানি শ্রদ্ধা করতে পারে, আর স্ত্রীকেও উনি যথেষ্ট প্রশংসা করেছেন। সেটা নিয়ে আর বেশি বলে ওকে এখানে লজ্জা দেবো না, সেটা আপনারা পড়ে নেবেন, চুপি চুপি লুকিয়ে লুকিয়ে পড়ে নেবেন, বলতে অনেক রস পাবে, এইটুকু বলতে পারে। অর্থাৎ আমার পুরনো কথায় ফিরে এসে বলতে চাই যে এই রকম লোকেরা যাতে তাদের আমাদের সর্বনাশ হয় হোক, কিন্তু তারা যদি না লেখে আত্মজীবনী, তাহলে বঙ্গ জননী, বঙ্গ ভাষা জননী কি করে টিকে থাকবে আপনারা বলুন। বহু জন, বহু নদীর মতো তাদের সমস্ত জীবনের অভিজ্ঞতা এইভাবে যদি জীবন সায়ান্নে আমাদের কাছে এনে উপস্থিত না করে, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? তিনি আমাদের সেই বাঁচার উপকরণ একটুখানি দিয়েছেন। একটা জায়গায়
একটু আতঙ্ক হলো। আতঙ্কটা বলি, শিল্পী লোক কিন্তু একটু অভিমানী হবেনি বুঝতে পারি, কিন্তু উনি বলছেন একবার ভেবেছিলাম যে এই দেশ ত্যাগ করে চলে যাব। কেন ত্যাগ করে যাবার ইচ্ছে হলো সেটা আমি জানি না। বুঝতে পারি যে মহামানব যারা, আমাদের কালের শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের যা প্রাপ্য সম্মান তা আমরা, বিশেষ করে আমরা দুর্ভাগা বাঙালিরা দিতে পারি। যা কিছু বলার সব মরার পরের জন্য আমরা অপেক্ষা করে রাখি, মরার পরে দেওয়ার এত বড় জাত নেই। মরতে যদি হয় তাহলে বাঙালি মরাই চলছে, কিন্তু বেঁচে থাকার সময় আমরা বাঙালি হওয়া যুক্তিযুক্ত কিনা বা দূরদর্শী সম্পন্ন কিনা সে বিচার আপনারা দয়া করে করবেন। আমার করার অধিকার নেই। আমি শুধু জানি যে বহু ব্যক্তি, বহু খ্যাতনামা ব্যক্তি তাদের প্রাপ্য মর্যাদা পাননি। তবে উনি সঙ্গীতের লাইন থেকে এবারে সাহিত্যের লাইনে এলেন। সেখানে সঙ্গীতের লাইনে আমাদের কিছু বলবার নেই, আমরা শুধু অবাক হয়ে শুনতে পারি। সাহিত্যের লাইনে আমরাও অর্ধ শতাব্দী কাল প্রাণ ধারণ করেছি, প্রাণ রক্ষা করেছি। সেই জন্যে সেই অভিজ্ঞতার খাতিরে তাকে দু একটা কথা বলতে পারি। একটা কথা হলো, এই সাহিত্যর ক্ষেত্রে বিমল মিত্র বলতেন যে এটা নগদ বিদায়ের লাইন নয়। অন্য সব জায়গায় উনি সঙ্গীত শিল্পী হিসেবে ওর গানের পরই সঙ্গে সঙ্গে দর্শকদের বা শ্রোতাদের কাছ থেকে বিশাল হাততালি বা সম্বর্ধনা লাভ করেছেন। আর বিমল মিত্র বলতেন সাহিত্যটা হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্সের মতো, যা কিছু হিসেব মৃত্যুর পরে হবে, হিসেব আরম্ভই হবে মরবার আগে। যতক্ষণ না মরছে ততক্ষণ পলিসির কোনো ক্যালকুলেশনই হবে না। উনি আরো বলতেন যে এই লাইনে যখন এসেছো তখন সমালোচনা, ঘৃণা, বিদ্বেষ, যা কিছু পাওয়ার সব পাওয়ার জন্য প্রস্তুত হয়েই তো তুমি এসেছো। তুমি তো হোল লাইফ পলিসি নিয়ে এসেছো, তুমি আগে থেকে কেন আশা করছো? কিন্তু উনি মস্ত বড় শিল্পী, এটা আমি ধরে নিচ্ছি তার অবসর বিনোদনের বা তার জীবন সায়ান্নের একটা খেয়াল খুশি মাত্র। কিন্তু তবু তাকে বলি যে তার এই বইয়েরও মূল্যায়ন এত সহজে হবে না, এত কম সময় হবে না। সময় বড় নিষ্ঠুর, আর একটু সময় নেবে। তবে বলবেন তাহলে মানুষ সাহিত্যে আসে কেন? আসে এই জন্যে যে খোরাকি বলে একটা জিনিস আছে। যারা বাড়িতে জন খাটায় তারা জানবেন যে যা কিছু পাওনা গন্ডা সন্ধ্যেবেলায় দিতে হয়, কিন্তু দুপুর 11টার সময় একটা খোরাকি দিতে হয়। খোরাকি যা কিছু না, একটু মুড়ি তাতে একটু জল দিয়ে ভিজিয়ে টিজিয়ে নিয়ে খাওয়া। সেই খোরাকি দিয়ে আমরা সন্তুষ্ট হয়ে থাকি। আমরা তো কি সামান্য লোক? বাংলা সাহিত্যে যারা দিকপাল তারা বহু শতাব্দী ধরে সামান্য খোরাকিটুকুও সবসময় পাননি। তাদের আজ আমরা স্মরণ করি, আমরা তাকে বলি যে তোমরা এসেছো বলে আমরা ধন্য হয়েছি। এই নদীর ধারাবাহিকতায় তোমরা আমাদের পূর্ণ করেছ। আর সেই সঙ্গে আবাহন করি একজন বয়োবৃদ্ধ প্রাজ্ঞ, কিন্তু 80 বছরের পরে 1919 সালের জন্ম, তিনি আমাদের মধ্যে এসেছেন নবরূপে। তাকে আমরা নমস্কার করি, নতমস্তকে তাকে আহ্বান করি আমাদের মধ্যে এবং বলি তুমি আবার করো। এবং আমরা এখানেও তোমাকে জিজ্ঞেস করবো, হে কবি, হে লেখক, হে স্রষ্টা, তুমি কেমন করে তোমার মনের সব দুঃখের কথা, সব সুখের কথা এমন ভাবে বলতে পারলে যে বলা পড়ে আমরা ধন্য হলাম, অনাগত কালও ধন্য হবে। আমি পান্নাবাবুকে কাছে আবার উনি বয়োজ্যেষ্ঠ, আমি তার কাছে আশীর্বাদও ভিক্ষা করি। আবার বাংলা সাহিত্যের প্রতিনিধি স্বরূপ হয়ে আমি তাকে বলি সুস্বাগত। আমি শ্রী অজয় চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। খুব কঠিন কাজ
এত সুন্দর বক্তব্যের পর বাবা সম্বন্ধে ছেলেকে বলতে বলা হচ্ছে, খুব কঠিন। এছাড়া অন্য কোনো শব্দ দিয়ে আমি ঠিক বোঝাতে পারবো না যে ওকে আমি কতটুকু ভালোবাসি। ছোটবেলায় আমার অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন কেটেছে। তখন কোনদিন যদি দেখতে পাই সামনে থেকে মান্না দেখে, তাহলে ধন্য হব, এরকম একটা সময় আমার কেটেছে। এবং অনুষ্ঠানে গিয়ে 2 টাকার কি 5 টাকার টিকিট কেটেও আমার ঢুকবার ক্ষমতা ছিল না। আমার বাবা প্রাথমিক শিক্ষক ছিলেন, কাজে ওই চট ফাঁক করে নখ দিয়ে আস্তে করে দেখতাম উনি গান করছেন, সঙ্গে রাহুদা বাজাচ্ছেন। সেখানে আমার মান্নাবাবুর সঙ্গে প্রথম দেখা, চটের পাশ থেকে। তারপরে আমার বন্ধুর বাড়িতে গ্রামোফোন রেকর্ডে ওর গান বেরোতে শুরু করলো। আমার রেকর্ড কিনবারও কোনো অবস্থা ছিল না। ওনার গানটি বেরোলেই প্রথমেই সেটা শিখে নেওয়ার একটা চেষ্টা থাকতো। তবে তখন ওনার বেশিরভাগ সময় বম্বেতে কাটতো। কলকাতায় এলেই একটা বিরাট হুড়োহুড়ি লাগতো যে মান্নাবাবু আসছেন। সেইখান থেকে পাড়ার বিভিন্ন মাচায় অনুষ্ঠান যেরকম হয়, পাড়াতে গাইলে অজয় চল ওখানে যাবি, লুচি আলুর দম ইত্যাদি, তার সঙ্গে অনুষ্ঠান হতো। রাগ সঙ্গীত শিখতাম, কিন্তু ভালো লাগতো এই গানগুলো। মনে হতো এটা কতক্ষণে গাইব। সেই 4 দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে থেকে শুরু করে সুন্দরী গো দোহাই দোহাই ইত্যাদি সমস্ত গান আমি বিভিন্ন অনুষ্ঠানে গাইতাম। এবং ওই গানগুলি আমার ট্রাম কার্ড ছিল, মানে লাস্টে ওই গানটা গাইলেই সব থেকে ওইটা শেষ করবো আর কি অনুষ্ঠান। তারপরে লাগা চুনারি ভেদার, ছমছম বাজারে পায়লিয়া, ঝানক ঝানক তৈরি বাজে পায়লি, এসব তো আছেই। তারপরে ওই লাগা চুনারি ভেদার যে তারানাটা, সেটা নিজের ইচ্ছে মতো অনেকক্ষণ ধরে বাড়িয়ে টাড়িয়ে মানে একটু একটু শিখতাম, সেটা গাইতাম। এরকম চলতে চলতে একসময় 1983 সালে আমার রেকর্ডিং হলো গ্রামোফোন রেকর্ডে, তখন গ্রামোফোন রেকর্ডে বিমানবাবু বেঁচে। সে রেকর্ড হওয়ার সময় স্বর্গীয় সর্বজন শ্রদ্ধেয় এবং প্রিয় তবলা বাদক, শিল্পী, স্রষ্টা রাধাকান্ত নন্দী আমার সঙ্গে প্রথম রেকর্ডে বাজিয়েছিল। এবং তিনি প্রথম আমাকে বলেছিলেন যে তোমারে একবার মান্নাদার কাছে লইয়া যাবো। তো আমি খুব আনন্দ সহকারে ওনার সঙ্গে পরিচয় হবে বলে সেই কিন্তু কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম একটা জায়গাতে। তো রাজুদা এসে পৌঁছতে পারলে, হয়তো কোনো কাজে আটকে ছিলেন। আমি ঢুকলাম ওনার ঘরে, খুব ভয়ে ভয়ে কোনা একটা বসে থাকলাম। সেখানে প্রায় 13-14 জন অর্গানাইজার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তাদের সঙ্গে আমি কথাবার্তা করছিলাম একটু উঁচু মতো বাঁধানো যায়। যখন আমার টার্ম এলো তখন উনি বললেন, আপনি কোথেকে এসছেন? আমি কি ওনাকে প্রণাম করতে গেলাম, তখন আমাকে হাতটা ধরলেন, বললেন আপনি কোথেকে এসছেন? আমি এসেছিলাম আসলে আমি গানটা একটু শিখি, আমার নাম অজয় চক্রবর্তী। বলে টিভিতে দেশ গিয়েছিল অজয় চক্রবর্তী, সেই অজয় চক্রবর্তী? হ্যাঁ। বলে দাঁড়ান, আপনি আমাকে প্রণাম করবেন না, আমি আপনাকে করবো দেখি, চিন্তা করি। সেদিন বুঝলাম যে কত বড় মাপের মানুষ হলে পুত্র সম কাউকে এরকম কথা বলা যায়। তো সেটা ওনার গান শুনে মোহিত হওয়ার থেকে অনেক বড় পাওনা ছিল আমার জীবনে। সেদিন মনে হয় আমি সব থেকে বেশি জিনিস শিখলাম ওর কাছ থেকে। তারপরে এখানে সেখানে দেখা, বেশিরভাগই এয়ারপোর্টে দেখা হতো। কোথাও উনি যাচ্ছেন, কোথাও আমি হয়তো আসছি, এই যে হাউ আর ইউ, হাউ ইউ প্র্যাকটিস গোয়িং অন। বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে, হয় যে বাংলা বলে। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই লন্ডনে গেছিলাম, আপনার গান শুনে আজ পর্যন্ত কেন যদি আমাকে তুমি বলেন না এটা আমি জানি না, এখনো পর্যন্ত উনি আমাকে আপনিই বলেন। আর আরেকটা কথা সেদিন বলেছিলেন যে আমারও খুব ইচ্ছে ছিল খেয়াল শেখবার, সেটা আমার হয়নি। আপনাকে যদি ইন্ডিয়ার 1 নম্বর আর্টিস্ট হতে আমি না দেখি, তো আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু কিল ইউ। এই সেন্টেন্সটা উনি বলেছিলেন।
তো সেইখান থেকে ওনার সঙ্গে আমার পরিচয়, তারপরে বহু বহু জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, এবং ওনাকে আমি ঠিক আমার বাবার মতোই দেখি, বরাবর দেখতাম, এখন আরো বেশি করে দেখি। কারণ এখন অনেক ছেলেপুলের দায়িত্ব নিয়েছি, তো কাজেই যে সমস্ত মূল্যবোধ, যে সমস্ত কথাবার্তা ওদের কাছ থেকে শুনি, সেগুলো থেকে যতটা গ্রহণ করতে পারি, মনে হয় যে আজকের দিনে যেখানে মূল্যবোধ গিয়ে পৌঁছেছে, সেইখানে কিন্তু মান্নাবাবু একজন সার্থক শিল্পী নয়, একজন সার্থক মানুষ হিসেবেও প্রণম্য। আমাদের সকলকে কিন্তু এটা মনে রাখতে হবে যে এখন এখন একটা এমন অবস্থা যে কিছু না করতে পারলে সে গায়ক, একটা গিটার কিনলে গায়ক, গান হয়ে যাচ্ছে। সেই অবস্থাতে যদি এইরকম মানুষকে সামনে না রাখা যায়, তাহলে কিন্তু সঙ্গীতের সর্বনাশ খুব বেশি দেরি হবে না। যে শিক্ষার মাধ্যমে ওরা বড় হয়েছেন, যে পরিশ্রমের মাধ্যমে, আমি বহুবার অনেক জায়গায় আমি সকলকে বলতে চেষ্টা করি, বোঝাতে চেষ্টা করি, আমরা তো গান শুনে মোহিত হয়েছি, সমস্ত গান, কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে ওর যে নাটক, ওনার যে বলবার এক্সপ্রেশন, ওনার যে উচ্চারণ, এগুলো কিন্তু বাঙালি শিল্পীদের কাছে একটা প্রথম শ্রেণীর তারিফ। আর একবার বলেছিলাম আমি যে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে, ওই গানে একবার উনি আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে বলেছেন, ছাদটাকে আর হাতটাকে কিন্তু বলেননি, আজকাল কিন্তু সকলেই তাই বলেন, আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, অর্থাৎ হয় আকার টয় টয় আকার কয়েকার, উনি কিন্তু বলেননি। এখনো রেকর্ডটা শুনলে দেখবেন আকাশ করে ছাদটাকে দটা পরিষ্কার শোনা যায়। এইরকম ভাবে বোধহয় উচ্চারণ নিয়ে বাংলা গানে যারা আমরা গান টান করি, আমার বাংলা গান যদিও মূল বিষয় নয়, কিন্তু আমি ভীষণ ভালোবাসি বাংলা গান, ওর কাছ থেকে উনিও অন্যতম আমার গুরু, ওর কাছ থেকে অনেক জিনিস শিখেছি, শিখতে চেষ্টা করেছি। কিন্তু আমি দেখেছি যে এরকম এক্সপ্রেশন এবং যেরকম পরিশ্রম উনি বম্বেতে করেছেন, কবিতা বোন কবিতা কৃষ্ণমূর্তি, খুব আমি কাছাকাছি আমার তার সৌভাগ্য হয়েছিল, তিনি কিছুদিন আমার কাছে আসতেনও, গানটা নিয়ে বসা টসা হতে শিখতেন এবং আসতেন যেতেন। তার কাছেও আমি ওনার সম্বন্ধে অনেক কথা শুনেছি, এবং যেভাবে উনি সকলকে ভালোবাসতেন এবং সকলকে শ্রদ্ধা করতেন, উনি পরবর্তীকালে শ্রুতিনন্দনেও এসছেন, এসে এত আশীর্বাদ দিয়ে গেছেন, আর এমন এমন কথা পাবলিকলি উনি বলেছেন, আমার তো মাথা একদম নিচু হয়ে যায় ওর কথা শুনলে। এবং শেষে আমার কন্যার গান শুনে উনি এত আশীর্বাদ করেছেন যে আমার মনে হয় যে আমার আজকে খুব সৌভাগ্যের দিন যে আমি সুবিধা যখন আমাকে বললেন যে এরকম একটা বই ওনার বেরোচ্ছে আজকে, আমি সমস্ত গত 3-4 দিন আমি বম্বে, বড়োদা এবং আহমেদাবাদে গান করেছি। আজকে ভোরবেলা 4:30টার সময় উঠে আমি 6টার ফ্লাইট ধরে বড়োদা হয়ে বম্বে হয়ে এসছি শুধুমাত্র এখানে থাকতে চাই বলে। এখানে আমার খুব ইচ্ছা আসবার, এবং এটা যে কত বড় কাজ আনন্দ পাবলিশার করলেন, এই জন্য আমি আনন্দ পাবলিশারকে আমার পক্ষ থেকে, সমস্ত সঙ্গীত অনুরাগীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা কাজ ওরা করলেন। এই বইটা বেরোলো, আমি বাদলবাবুকেও বলছিলাম, সুবিদাকেও বলছিলাম, আমার বইটা এখনো পড়া হয়নি, আশা করি আজকে একটা বই পাবো অথবা কিনবো, কিনলে আরো সামনে পাবো, বলা যায় না পেতেও পারি, তাহলে আরেকটা আলাদা করে কিনবো। কারণ আমার বাবা আবার ওনার ভীষণ ভক্ত, আমার বাবা ওনার থেকে বয়সে বড়, বছর 3-এর, কিন্তু বাবা ওনার ভীষণ ভক্ত, উনি ভীষণ ভালোবাসেন। বাবা প্রায় জিজ্ঞেস করেন, ফোন টোন করিস, খবর টবর নিস? আমি মাঝে মাঝে ফোন টোন করি, ব্যাঙ্গালোর হঠাৎ হঠাৎ ফোন করি, উনি হয়তো আশ্চর্য হয়ে যান, না ভালোবাসেন, ভীষণ জিজ্ঞেস করেন কন্যা কিরম করছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার খুব সৌভাগ্য যে আজকে আমি এখানে থাকতে পারলাম। আমার এত সুন্দর বললেন আমাদের শঙ্করজি সাহিত্যিক, এবং এখানে অনেক গুণী মানুষ রয়েছেন, আমার সামনে সমস্ত বিখ্যাত বিখ্যাত গুণী মানুষরা রয়েছেন, ওদিকেও রয়েছে। আর আমার একটাই শেষ কথা, সেটা হলো যে আমি সবসময় ওনার গানকে উদাহরণ হিসেবে আমার পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রাখার চেষ্টা করি, এবং সেটি আমি করবো, কারণ আমার মনে হয় ওইটি আমার কর্তব্য, যে ওনার গান দিয়ে যাতে আমরা শিখতে পারি যে কিভাবে গানকে বলতে হয়, কিভাবে গানকে এক্সপ্রেস করতে হয়। এবং উনি মাঝে মাঝে বলেন যে এখন আমার বয়স হয়েছে, এখন আমি পারি না মুক্ত, কিন্তু এখনো উনি যে শেষ দিকের যে সমস্ত গান গিয়েছেন,
একটু জায়গা দাও, মন্দিরে বসি, আমার মনে হয় না কেউ শুনলে তার চোখে জল আসবে না। আমার মনে হয় সেই ভক্তি, সেই শ্রদ্ধার যে সোর্স, যেটা মনুষ্যত্বের থেকে উদ্ভূত, সেটা ওর কাছে শিখবে। আমরা সকলেই আসুন, অন্তত পক্ষে ওনার আরো 50 বছর সুদীর্ঘ সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি, এবং যাতে ওনার গান আমরা আরো বহু শিল্পী প্রণাম জানি। শ্রী শঙ্কর অনেকটাই বলেছেন। আমি এই বইটি থেকে একটি অন্য প্রসঙ্গে একটি অংশ পাঠ করে শোনাচ্ছি। এই নির্বাচিত অংশে রয়েছে চলচ্চিত্র জগতের দুই দিকপাল ব্যক্তিত্বের সঙ্গে শ্রী মান্না দের সম্পর্কের কথা। রাজ কাপুরের সঙ্গে আমার আগে থেকেই কিছুটা পরিচয় ছিল। আওয়ারা ছবিতে গান করার সুবাদে সে পরিচয়ক্রমে ঘনিষ্ঠতায় রূপ পেল। আমি রাজ কাপুরের কাজের ধরনের সঙ্গে যতই পরিচিত হতে লাগলাম, ততই অবাক হয়ে গেলাম। উনি হিন্দি সিনেমার জগতে ওর জীবদ্দশাতে জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন। এই কিংবদন্তি হওয়ার পিছনে প্রচুর কারণও ছিল। একটা সিনেমা তৈরির পিছনে ওর যা নিষ্ঠা, যা পরিশ্রম এবং ভাবনা চিন্তা থাকতো, তা ভাবা যায় না। উনি খুব শক্ত কথাও খুব মোলায়েম করে কিন্তু পরিষ্কার করে বলে দিতে পারতেন যে কোনো মানুষের কাছে। ওর অভিনয় তো বলার অপেক্ষাই রাখে না। অপূর্ব, অসাধারণ ইত্যাদি যাই বলি না কেন, তার প্রয়োজনের তুলনায় কিছুই হয় না। কিন্তু ওর অভিনয় সবচেয়ে যেটি আমার ভালো লাগতো, তা হল ওর গানের সঙ্গে লিপ মেলানো। ওর মতো গানের সঙ্গে লিপ মেলানো আমি উত্তম কুমার ছাড়া আর কারো মধ্যে প্রায় দেখিনি। আমি নিজে শুনে আমার চোখে জল রাখতে পারি না। আমার ব্যাপারে এরকম ভাবে কথা সহজে কেউ বলেন না। তারপর অজয় বাবুকে আমি একটা কথাই বলেছিলাম যে আমার যদি বয়সটা একটু কম হতো, আপনার স্বাগত হতাম। এত ভালো গান করেন উনি। ওনার গানের মধ্যে দিয়ে যে নিষ্ঠা, ওনার গানের মধ্যে যে কি খোঁজেন আমি বুঝতে পারি না। কিন্তু আমার মনে হয় যে ওর মতন একজন আর্টিস্ট হওয়া ভগবানের অশেষ দয়া আশীর্বাদ পেলেই তবে হয়। অজয়বাবুকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। বয়সে আমার থেকে অনেক ছোট, তাহলে আমি অজয়বাবুকে ভীষণ শ্রদ্ধা করি। আর আমার মনে হয় ওনার মেয়ে কৌশিকী যা গান করছে, অদূর ভবিষ্যতে খুব শিগগিরই ওকে মানে ভারতবর্ষের একজন টপমোস্ট গাইয়ে হিসেবে আমরা পাবো। এবং তাতে আমি আশ্চর্য তো হবেই না, আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু কৌশিকী এমন গান করছে যে শুনে আমার প্রাণটা ভরে যায়, যে এইরকম একটা ইয়াং একটা মেয়ে এই এত কম বয়সে এত সুন্দরভাবে গান করছে। কি কি তার গান করবার একটা ম্যাচিওর, একটা যেভাবে ম্যাচিওর কি বলবো যে অ্যাপ্রোচ টুয়ার্ডস কোনো রাগ লাগেনি, খুব ভালো লাগে। আমি একটা টেপ দেখেছিলাম যার মধ্যে নৌশাদ সাহেব সামনে বসেছিলেন আর কৌশিকী গাইছিল। সেই নৌশাদ সাহেবের কি মাথা হেলানো আর কি, সত্যি আমিও শুনে খুব ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলাম কৌশিকের গানেতে। কৌশিকে আমার তো নাতনির মতন। আমি বলবো যে ভগবান ওর মঙ্গল করুন, ও উত্তরোত্তর বেড়ে চলুক এবং সামনে দিক গাইবে। আর আমার বলার কথা হচ্ছে, আমার এই জীবনের জলসা ঘরে আমি একটা লেখক হিসেবে নিজেকে ইয়ে করতে চাই না। তার কারণ হচ্ছে আমি লিখতে পারি না। আমি আমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত এই এত বছর ধরে আমি বেঁচে রয়েছি, সেই জন্য আমি আমার বাঁচা থাকার একটা বেঁচে থাকার আমার ছোট বয়স থেকে আমার যেভাবে আমি বড় হয়েছি, সেই জিনিসগুলো আমার
রোমন্থন করতে ভালো লাগে এবং সময় সময় নিজেই আমি নিজের মধ্যে বসে বসে হাসি, নিজের মধ্যে কাঁদি, আমার মাকে মনে করি। আমার মাই হচ্ছে আমার গুরু, মা ছাড়া আমি কিছু জানি না। আর মা যেভাবে আমাকে ভালোবাসতেন সেই মাকে আমি মনে করে করে গান করি। এখনো আমি গান করতে বসলে মাকে স্মরণ করি, গান করতে আরম্ভ করি। আর আমার যা বলবার কথা, যতটুকু বলবার কথা, সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমার ছেলের মতো গৌতম সে অত্যন্ত পরিশ্রম করে সে অনেক সময় আমার কাছে বকুনি খেয়েছিল। ওকে আমি বলতাম যে তুমি বড় বেশি আমাকে পুশ করছো ইত্যাদি, কিন্তু ও যেভাবে লিখলো এবং ধর্ম করলো আমি নিজেই অবাক হয়ে যাই। আমি পারিনি, আমি নিজে লিখে দিয়েছিলাম ওকে যে তুমি অসাধ্য সাধন করেছো, এই কিছু বলবার নেই আমার সশব্দ নমস্কার নাও তুমি যে করলে এটা আমার নাম দিয়ে আমার অনুলিখন করে যেটা লোকেদের কাছে তুলে ধরেছো, এটা আমার মনে হয় আমার জীবনের একটা মস্ত বড় পাওয়া। আমার জীবনে এই যে গৌতম রায় আসলে ও তো ডক্টরেট, ও তো ফিজিক্স এবং এই সমস্ত নানান রকম জিনিস, ওইসব নিয়ে ওর মধ্যে 26টা বই আছে যেগুলো ছেলেমেয়েরা পড়ে, স্কুল কলেজে পড়ে। মানে অত্যন্ত সাদাসিধে লোক, মোস্ট আনএসিউমিং এবং আমি বলবো গান পাগলা লোক। কেন যে আমার উপর এত দুর্বলতা ওই নিজে যেন বলতে পারবে। এনিওয়ে, আমি আমার জীবনে বম্বে আমার থাকাকালীন 55 বছর আমি বম্বেতে কাজ করেছি। 55 বছরে ভারতবর্ষের যত সঙ্গীতকার আছে, মিউজিক মেকার আছে, আশা করি কারো গানের সুর আমার গাওয়া হয়নি এরকম আমার মনে হয়। প্রত্যেকের সুর গেয়েছি এবং প্রত্যেকের সুর গেয়ে আশীর্বাদ পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি এবং তারা সবসময় আমাকে, এমন হতো না যে একটা গান গাইয়ে ছেড়ে দিলে তার মানে আর দরকার নেই, সেরকম নয়। যতবার তাদের গান করেছি ফিরে ফিরে ডাকতেন তারা আবার গান করবার জন্য, নতুন গান করবার জন্য। সেই জন্য আমি বলবো আমি খুব সেদিক দিয়ে খুব লাকি যে এত বড় বড় গাইয়ে থাকতেও তার মধ্যে আমার নিজের স্থান আমি করতে পেরেছিলাম। এবং এমন এমন গাইয়েছিলেন যেমন মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি। এদের গান করা, এরা যে কী করে গান করে আমি নিজেই অবাক হয়ে যাই। এক এক সময় এদের গান শুনে আমি অন্য জগতে চলে যাই এদের গান শুনে। তাদের মধ্যে আমি নিজের স্থান করতে পেরেছি বলে আমার ভীষণ একটা, ডেফিনেটলি আমি কোয়াইট প্রাউড ওয়ান। আর কি বলবো আমার ব্যাপারে, আমি কিছু বলতে পারি আমার ব্যাপারে? আমি নিজের কথা কেউ বলতে পারি নাকি? আপনারা যদি কিছু জিজ্ঞাসা করেন তাহলেই বলতে পারি, আমার কিছু বলবার নাই। আপনারা যে এত ভালোবেসে এখানে এসে এই বইটার উন্মোচনের জন্য এসেছেন, এর জন্য আপনাদের কাছে আমার অশেষ হাম্বল যে আপনারা অত্যন্ত দয়া করে এসেছেন, সেজন্য আমি অত্যন্ত বাধিত আপনাদের কাছে। এবং সুবীরবাবু যে অনেক করে এই বইটা পাবলিকেশন করলেন, তার জন্য তাকে জানাই। আমি আপনার সাথে প্রশ্ন করুন। যখন আমার দেখা হয় আশাদির সঙ্গে মিউজিক, আমি জিজ্ঞেস করলাম আপনার নামটা, রফি সাহেবের নামটা পার্টিকুলার, তখন বললেন কিছু মনে করবেন না, আপনি সবাই শ্রদ্ধা করেন, সবাই করেন, কিন্তু বললেন মান্নাদের কাছে কেউ নেই। আমার এটা আশা করে একটু উইক মোমেন্টে বলে ফেলেছি। আপনার গানটা সুর না সাজে আমার রফি সাহেবের সঙ্গে দেখা হয়েছে, সে বলছেন কেঁদে ফেলেছে। রফির সঙ্গে আমার ভীষণ একটা, রফির সঙ্গে আর আমার সঙ্গে যেরকম ছিল, র্যাপো একটা ছিল, আমার মনে হয় না রফি অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করেছে। স্যার আমি বলছি, আমি দুজনকে দেখা করেছি,
they used to love you, respect you because of your gala, your music. I tell you, আমি এখানে বলতে খুব সাহস পাচ্ছি, আশার সঙ্গে 10 বার কথা হলো, ট্রেনে হলো, গানও শুনেছি, ট্রেনে গান শুনেছি এবং আপনার গান আমি ট্রেনে শুনেছি, আপনাকে মনে করেছি। বম্বে থেকে আমি আসছি, কালকাটা আপনি নেমে গেছেন না করে, ইউ আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য নাইট অফ শঙ্কর জ্যাকেশন, তখন জ্যাকে যদি মারা যান। আমি আপনার গলা গানটা করছিলাম, আপনিও কিন্তু গান করেন, কিন্তু পার্টিকুলার আশাজি এবং রবিজি বলছেন এখনো আমি গান শিখি আপনার কাছে, মানে আপনার গান শুনে এখনো ফলো করি। ক্যান ইউ বিলিভ ইট? ইটস ট্রু। রফি, দেখুন রফি কথা বলতে বাধ্য হচ্ছি, মোহাম্মদ রফি যে গানের মধ্যে দিয়ে একটা যে গায়কি তৈরি করেছে, সে একটা উদাহরণ হয়ে থেকে গেছে। তার গান করবার স্টাইল একটা না, উদাহরণ হয়ে থেকে গেছে। সেরকম কিরকম গান। আমি একটা ঘটনা বলছি স্যার, আশা যে বলেছিলেন ইন বিটুইন প্রেস কনফারেন্স, আমার কাছে এখন তেল নেই, আমি তখন বম্বে, উনি বলছেন রফি ওকে ভয় পায় আশাকে, কিন্তু আশা আপনাকে ভয় পায় বিকজ অফ ইউর সিঙ্গিং। ভয় পাওয়ার কথা নয়, আমার মনে হয় আশা has been rather very no talent. I mean আশা ট্যালেন্টের জবাব, আশার ট্যালেন্ট আমার মনে হয় না অন্য কোনো আর্টিস্টের ওরকম ট্যালেন্ট। আশা ইজ গ্রেট, শি ইজ গ্রেট, নো ডাউট ফর। কিন্তু আশার যে এই কথাগুলো না, এই কথাগুলো শুনলে আমার মনে হয় সে একটা কোনো উইক মোমেন্টে খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ে। আশার গান ভালো করে শোনা যায়, যদি কোনো সময় ভালো করে শোনেন ওর গান, আমি তো শুনে অবাক হয়ে যাই এবং নিজেকে জিজ্ঞাসা করি এই আশা যে গাইলো ওটা গাইতে পারবো? নেবা আমি কখন সেরকম রবির গান বহু আছে, রবির গান আমি গাইতে পারি, কিন্তু অন্য কারো গান আমার সময় সময় মনে হয় আমি গাইলেও হয়তো তার একটা অন্য রূপ হতো, আমি ভাবতাম, কিন্তু এদের গানের উপরে আমি কখনো ইয়ে করবার চেষ্টা করি। লতা যেমন ধরুন, লতা কবে থেকে গাইছে? লতা গাইছে বোধহয় 50 বছর, এবং লতার বেশি হলে তো 2-4 বছর বেশি হলে তো কি এসে যায়। According to you, sir, when I talked to you, she used to sing in chorus. I'm sorry. লতা, সত্যি কথা। I have a strong feeling that you have been misinformed about it. Lata never sang in chorus, never. Lata was a little girl when she started singing for the films in Marathi films. এবং লতার বাবা ছিলেন খুব বড় গায়ক, এবং সেই জন্যই আমার মনে হয় লতা ওই নাট্য সঙ্গীত গাইতেন। মহারাষ্ট্র ইজ ভেরি রিচ ইন নাট্য সঙ্গীত। লতার আশা যদি নাট্য সঙ্গীত কখনো শোনেন, শুনে অবাক হয়ে যাবেন যে গান এত এত মানে এত কি বলবো, মানে এত রকমের ভাবে গান করা যায়, যে কি অদ্ভুত রকমের গান, বহুত দারুণ। ওই যে ফ্যামিলিটা না, মঙ্গেশকর ফ্যামিলি, ওটা ভগবান যেন এই দুহাত দিয়ে ওদেরকে আশীর্বাদ করে দিয়েছিলেন, খুব ভালো। তা আমি বলছি আমার কথা, আমি এদের সান্নিধ্যে এসে আই হ্যাভ অনলি গেইন। আমি বাঙালির ছেলে একটা বম্বেতে গিয়ে জায়গা করে নেওয়া একটা ভীষণ ব্যাপার। সেই জন্য আই হ্যাভ বিন স্ট্রাগলার অল দি ওয়াইল। আই হ্যাভ স্ট্রাগলড। কতবার আমাকে বলেছে, আরে ভাই ये बंगाली बाबू क्या कर रहे हो, इधर जाओ कलकत्ता जाओ, रसगुल्ले खाओ। স্যার আমি লাস্ট টাইম বলবো, কিন্তু জরুরি আছে। আমি পাঞ্জাবি, 1950-তে এসেছি, 55 বছর হয়ে গেছে। আমার আপনার বাড়িতে 1 ঘন্টা কেটেছে। আমি বড় কথা বলছি না, বিকজ আই লাভ বেঙ্গল, আই এম বেসিক্যালি বেঙ্গলি। গুরুজন বম্বেতে এখনো কিন্তু বেঙ্গলি, কিছু আমার কথাটা অন্যভাবে নেই। সে আপনি নামটা শুরু করুন, শেষ নেই, একে কে জানি না, কিন্তু গাইয়েছে সব বেঙ্গলি। Nice, you were out and out with Bengali, looks like. As the Burman Bolon. But yeah. The fact remains that you have got some kind of weakness somewhere. It's not a matter of this thing that you all the time you think of Bengalis and you keep them at a pedestal like this. You know, it's not. But the fact remains
there are a lot of things which Bengalis could definitely do to uplift their this thing in the world, in the whole world, and even in the world of music. You see, if an artist like this Ajay Chakraborty is born in Bengal, Bengal should be proud of it that he is there. You see, he's singing today in the whole of India is looked up like this, that he is one Bengali from Bengal who sings our kind. Abroad is this is a great thing that his singing. He বলবো না যে কোনো একটা ইয়ে ছাড়া, বন্ধনহীন ছাড়া গান করা, এটা বিশেষ I'm from Punjab. আমি বলছি আপনাকে বাংলা থেকে যে কথা গেছে সে মোর দেন দা সবাই না সবাই একসঙ্গে Come on, say what do you want to say? What is it? শুভ নববর্ষ স্যার। আপনাকে আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনি গায়ক মান্নাদে এবং সুরকার মান্নাদে এই দুটোর মধ্যে কিভাবে কম্পেয়ার করবেন, মানে আপনি নিজে সেই কম্পারিজনটা কিভাবে করবেন? মানে ধরুন Why should I compare myself as a composer and a singer? Why should I do it? I mean, basically I am a singer, right? And তারপর আমার গানগুলো যখন লেখা হতো আমার মনে হয় যে সেই গানগুলো আমাকে যদি টাচ করতো ভিতরে, গানের কথা ভালো না হলে আমার গান করতে ইচ্ছে করে না প্রথমত। সেকেন্ডলি পুলক যখন আমার গান লিখতে আরম্ভ করলো, তখন থেকে ও আমাকে এত ভালো করে জেনেছিল যে আমি কি চাই গানের মধ্যে, কিভাবে আমি গানটা করতে চাই, সেইভাবে গান লিখতাম। সেই জন্যই আমি নিজে শুট করতাম। এবং পুলক নিজে বলতো যে একজনই মিউজিক ডিরেক্টর আছে যে কোনো দিন আমাকে বলেনি এই গানের এই কথাটা বদলে দিন, কখনো বলিনি। কিন্তু একজন সুরকার হিসেবে আপনার যে বৈচিত্র্য, ফর এক্সাম্পল আপনি কোনোভাবে নেবেন না, যেমন ধরুন কথারাও আবার আসবে এই গানটাতে, শুধুমাত্র কথারাও এই কথাটা বিভিন্ন সুরে রয়েছে। এটা একটা মানে একটা গানের মধ্যে এই বৈচিত্র্যটা খুব কম দেখা যায়। মানে একজন আপনি নিজেকে বলছেন আপনি সেই সুরকার হিসেবে আমার ওটা কেবলমাত্র আমার এক্সপ্রেশন। কথা দাও আবার আসবে, কত ভাই বলতে পারি কথা দাও। এবং তার পাশাপাশি ধরুন আজ আবার সেই পথে ওয়েস্টার্ন টিউনের উপর একটা মিউজিক, আবার আমার বলার কিছু ছিল না একটা করুণ রসের গান, তো সেখানে একটা সুরকার মান্নাদের তার গুরুত্ব থেকেই যায় আমার মনে হয়, শিল্পী মান্নাদের পাশাপাশি। আমার শুনেও ভালো লাগে যে আমার সুর আপনাদের ভালো লাগে, বাট দেন আমি বলবো আমি এমন সুরকারদের গান করেছি যাদের সুরেতে আমি উদ্বুদ্ধ হয়ে অনেক সময় সুর করেছি, যেমন নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, অজিত বন্দ্যোপাধ্যায়, তারপর সলিল চৌধুরী, এদের সুর শুনে আমি ভীষণভাবে ইনফ্লুয়েন্স হলাম এবং আমি চেষ্টা করতাম ওদেরকে টেক্কা দিয়ে একটা সুর করবার। আরেকটা কোয়েশ্চেন আপনাকে সেটা হচ্ছে যে বাংলাতে আপনার সাথে আমরা নতুন কোনো একটা জুটি পেয়েছি। বোম্বেতে আপনি রাজ কাপুর বা পরবর্তীকালে রাজেশ খান্না, এমনকি অমিতাভ বচ্চনের আপনার গান রয়েছে, কিন্তু আপনার সেই অর্থে এদের কারোর সাথে কোনো জুটি কেন তৈরি হলো না? যেরকম কিশোর রাজেশ বা অমিতাভ বচ্চন, দেওয়ানন্দ এদের সাথে বা রফি সাহেবের একটা জুটি ছিল, আপনার সেইটা কেন হলো না? এ কি কোনো বিশেষ কারণ আছে? খুব সিম্পল কারণ, আই ওয়াজ নট ফিট ফর ইট। সত্যি কথা, আমি বলবো যে কেন সমস্ত আর্টিস্ট যেমন রাজেন্দ্র কুমার, ওকে বলা হতো সিলভার জুবিলি হিরো, সে গান করতে তার গান হলেই সে রফি মিয়াকে ডাকবে যে हमारे গান তো রফি মিয়া গাएंगे नहीं, রফি মিয়া গাইতো। যেমন রাজ সাহেব প্রথম বলতেন মুকেশ ইজ মাই সোল, মুকেশ তার গান করবে, মুকেশ যেমনই গান করবে, মুকেশ ইজ টু বি হিজ সোল, ওর মুকেশ তার গান করতো। এবং কিশোর কুমার, রাজেশ খান্না,
बोले जे हमारे गाने तो किशोर दा गाएंगे बस আমি কার কার কোনো কি আর রইল বাকি আর সবশেষে আমার একটা শেষ পর্যন্ত হলো কি আমার ভাগ্যে এসে বললো মেহমুদ মেহমুদের গান যত করেছি প্রত্যেকটা গান আমার হিট হয়ে গেছে এবং না মেহমুদ এমন একটা আর্টিস্ট ছিল ওর লিপ দেখলি ওর পিকচারাইজেশন দেখলি বলে যেত গানকে ভীষণ ভালোবাসত যত রকমের গান করেছি ও তত রকম গান গেয়ে উঠিয়ে দিয়েছে আর কত রকমের গান করেছি ওরা আর লাগা চুন্ডি মেদা গাইবার পর আও টুইস্ট করে গাওয়া যায় এটা আমি যদি খুব ভুল না করি এটা আরডি বর্মনের প্রথম ধাপ আর কি সাফল্যের দিকে Yes, RD always বলতো যে আমার গান মান্নাদা খুব আমার নিজের করে গায় সেই জন্য আমি খুব বড় ভালোবাসি আর একটা আবদার রয়েছে আমার কাছে শেষে সেটা হচ্ছে যে এতদিন ধরে আপনার গান শুনে প্রচুর আনন্দ পেয়েছি কিন্তু আজকে একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য আপনি যদি সেটা গ্রহণ করেন আমি ধন্য হব উপহার আমাকে দেবেন আপনি কেন because I love you so much that's very nice to know that just keep it that you love me and keep it that with us and I'm only gratified that you love me খুব ছোট উপহার যদি একটু গ্রহণ করেন আমি আমার স্বপ্ন পূরণ করব because he has all the questions উনি চাইছেন মাইক্রোফোনটা দিন নাকি একটা প্রশ্ন ছিল স্যার উনি কি মাইক্রোফোনটা চাইছেন একটা প্রশ্ন করলেন কি এনেছেন একটা নিউ ইয়ার কার্ড আর একটা সামান্য ফুলের বুকে ও থ্যাংক ইউ ভেরি মাচ কি নাম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ গড ব্লেস আর কি বলবো আমার কথা শুনে কি করবেন যা সর্বত্র শুনেছেন শ্রী শঙ্করের কাছে আর শ্রী অজয় চক্রবর্তীর কাছে স্যার একটা ছোট্ট কথা ছিল স্যার সেটা হলো যে রাগ সঙ্গীতের দুই দিকপাল এখানে সামনে বসে আছে মোটেই না আমি দিকপাল মোটেই না রাগ সঙ্গীত বলতে পারেন ইনি রাগ সঙ্গীতের দিকপাল ইনি উনি রাগ নিয়ে ঘাটাঘাটি করেন শেখান এবং আমার মনে হয় যে ওর মতন শিক্ষক বাংলাদেশে ভীষণ দরকার নেক্সট প্রজন্মকে তৈরি করবার জন্য আর আমি ওই যদি ইমন গাইতে বলেন 5 মিনিট গাইলে শেষ স্যার এত বড় একটা অনুষ্ঠানে একটা ছোট জিনিস সেটা হচ্ছে যে দিচ্ছি এক মিনিট আমি শেষ করে নিচ্ছি এক মিনিটে স্যার একটা আপনি এত বড় সুরকার আপনি অজয় বাবুকে দিয়ে একটা রাগ ভিত্তিক গান যদি ভবিষ্যতে চিন্তা করেন এখানে গান করবার জন্য ভবিষ্যতে চিন্তা করেন এই ধরনের কারণ আপনার সুর এত অসাধারণ সুর সেটা নিয়ে প্লিজ ওরকম করবেন না এখন গান করাবেন না গান করবেন উনি দেখছেন সারা রাতে জেগে এসে সকালবেলা এসে কোনো রকম এখানে এসে পৌঁছে হি হ্যাজ অ্যাটেন্ডেড দিস ফাংশন ইটস মোর দ্যান এনাফ নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি আপনাকে থ্যাংক ইউ আচ্ছা আমরা এতদিন তো গায়ক মান্না থেকে পেয়েছি এখন লেখক মান্না থেকে পেলাম এই যে বলবেন না আমি মোটেই লেখক নই এই লেখক বলে আমার একটু আমার ভয় হচ্ছে এইসব জেনে শুনে আপনারা এই যে পর্ব এই বই পড়বার পর শুনুন এই বই পড়বার পর শুনুন কথাবার্তা এই বই পড়বার পর কেউ যদি অপেক্ষা করে যে মান্নাবাবু কি লিখবেন পরে না এটা খুব অন্যায় আমার জীবনের অনেকগুলো পাতা আমি উল্টে এগুলো আমি এই বই যে পড়লাম যে বলে গেছি কখনো কখনো গৌতম আমাকে পোক করে করে বার করেছে এবং he has compiled it and he has done his very best to present it to you. The whole credit is his, not mine. Please. আচ্ছা আমার যেটা প্রশ্ন আমরা মান্নাদের অনেক গান শুনেছি রবীন্দ্রসঙ্গীতের উপর কি আগামী দিনে আরো কিছু পাবো সেই সঙ্গে একটু রজনীকান্ত অতুল প্রসাদ আরো বেশি হ্যাঁ পেয়েছি আরো বেশি চাই সঙ্গীত জগতে সকলের থেকে বড় কথা হচ্ছে কমার্শিয়াল আপনি যা গান করবেন সে গান যদি বিক্রি না হয় লোকে যদি না শোনে
সে গানের যে রিপিটেশন হবে। আমি যদি ওই রজনীকান্তের গান আর এই দ্বিজেন্দ্রলালের গান এই সমস্ত করি না, ওই দেখবেন 200 কপি বিক্রি হবে, তারপরে বিক্রি হবে। তার মানে রেকর্ডিং কোম্পানি যেখানে আশা করছে 2 লাখ কপি বিক্রি হবে, সেখানে 200 কপি বিক্রি হবে। তাহলে তো বইয়ের ক্ষেত্রে তো পোকায় কাটবে, না না, বাজারে কাটবে না। এটা খুবই সত্যি কথা। আমরা যদি গান করি এবং কমার্শিয়াল গান করি, সেগুলো যদি লোকে পছন্দ করে না পছন্দ করে, সে গানের কোনো ভবিষ্যৎ না। যারা গান করছে দ্বিজেন্দ্রলালের গান, রজনীকান্তের গান, তারা করুন। আমি সেখানে আইডল মনে আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে থাকুন সেই কামনা করছি। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। বাইকটা